প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে লাইসেম একাডেমির পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি জ্যোতিচিহ্নের ব্যবহার নিয়ে। আমরা বাঙালি, আমরা বাংলা ভাষায় কথা বলি। এই বাংলা ভাষাকে আমাকে সঠিকভাবে কথা বলার জন্য বা বোঝার জন্য বা লেখার জন্য আমাদেরকে বাক্যের মধ্যে অবশ্যই জ্যোতিচিহ্ন ব্যবহার করতে হয়। এই জিনিসটা খুবই বাংলা বিষয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে দেখবে। আচ্ছা, আমি যদি প্রথমে দেখাই তোমাদেরকে জ্যোতিচিহ্ন। আমরা সবাই জানি যে জ্যোতিচিহ্নের আরো অনেক একাধিক সমার্থক শব্দ আছে, যেমন জ্যোতিচিহ্নকে বিরাম চিহ্ন বলা যায় বা ছেদ চিহ্ন বলা যায়। জ্যোতিচিহ্ন আসলে কাকে বলে? আমরা প্রথমে, তোমরা যদি একটু খেয়াল করো, আচ্ছা আমি তোমাদেরকে একটু দেখাতে চাই জ্যোতিচিহ্ন আসলে কাকে বলে বা জ্যোতিচিহ্নের সংজ্ঞাটা কি। মুখের কথাকে লিখিত রূপ দেওয়ার সময় কম বেশি থামা বোঝাতে যেসব চিহ্ন ব্যবহৃত হয় সেগুলোকে জ্যোতিচিহ্ন বলে। মানে আমরা অনেক সময় কথা বলি, কথা বলার সময় আমাদেরকে কোথায় একটু বেশি সময় ধরে থামতে হয়, কোথায় একটু কম সময় থামতে হয়। আমরা যদি বাক্যের মধ্যে এই সময়গুলো বিরতি না দিই বা বিশ্রাম না দিই বা না থামি, তাহলে আমাদের বক্তব্য শুনতে ভালো লাগবে না, মানে শ্রুতি মধুর হবে না। এই জন্যই বাংলায় জ্যোতিচিহ্নের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে কিছু জ্যোতিচিহ্ন এখানে দেওয়া আছে, তোমরা যদি একটু খেয়াল করো। জ্যোতিচিহ্ন উদাহরণ যেমন দাড়ি, কমা, সেমিকোলন, প্রশ্ন চিহ্ন, বিস্ময় চিহ্ন। এবং আমরা যদি একটু নিচে যাই, নিচে গেলে তোমরা দেখতে পাবে যে হাইফেন একটা জ্যোতিচিহ্ন আছে হাইফেন নামে। তবে দেশ নামে একটা জ্যোতিচিহ্ন আছে, কোলন নামে একটা জ্যোতিচিহ্ন আছে, উদ্ধার চিহ্ন নামে একটা জ্যোতিচিহ্ন আছে। এছাড়াও আমাদের আরো অনেক জ্যোতিচিহ্ন আছে, যেমন বন্ধনী চিহ্ন, প্রথম বন্ধনী চিহ্ন, দ্বিতীয় বন্ধনী চিহ্ন, বর্জন চিহ্ন, অনেক আরো একাধিক জ্যোতিচিহ্ন আছে। তার ভিতরে আজকে আমি তোমাদের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ জ্যোতিচিহ্নের বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে আমরা যদি প্রথমে চলে যাই, তোমরা খেয়াল করো, আমি যদি প্রথমে চলে যাই, যেমন প্রথমে যে জ্যোতিচিহ্ন আছে সেটা হচ্ছে দাড়ি। প্রথম যে জ্যোতিচিহ্নটা আছে সেটা হচ্ছে দাড়ি। দাড়ি কোথায় বসে, কখন বসে, এই বিষয়ে আমি যদি আলোচনা করি। বাক্যের দাড়ি বাক্যের সমাপ্তিতে বসে, মানে যখন কোনো বাক্য সম্পূর্ণভাবে শেষ হয় তখনই সেখানে দাড়ি বসাতে হয়। যেমন, সে খেলার মাঠ থেকে বাড়ি ফিরল, এই বাক্যটাকে সম্পূর্ণরূপে শেষ হয়েছে, এই বাক্যে শোনার আর কিছু আকাঙ্ক্ষা নেই। কিন্তু আমি যদি অন্য আরেকটা বাক্য বলি, যেমন সে খেলার মাঠ থেকে, আমি যদি শুধু বললাম যে সে খেলার মাঠ থেকে বলে বাক্যটা শেষ করি, তাহলে আমার বাক্যটা সম্পূর্ণ হয় না। তার মানে পরের বাক্যটা শোনার জন্য এর আকাঙ্ক্ষা থাকে। মানে খেলার মাঠ থেকে কি হলো, খেলার মাঠ থেকে। আর যদি আমি এভাবে বলতাম যে সে খেলার মাঠ থেকে বাড়ি ফিরলো, মানে খেলার মাঠ থেকে বাড়িতে ফিরছে, তাহলে বাক্যটা সম্পূর্ণভাবে প্রকাশ হয়েছে। আর যদি আমি আগে যদি যেটা বললাম, যদি বলতাম যে সে খেলার মাঠ থেকে বলে আমি যদি থেমে যেতাম, তাহলে বাক্যটা সম্পূর্ণ হতো না। তার মানে বাক্য সম্পূর্ণ না হলে সেখানে দাড়ি ব্যবহার করা যায় না। তো তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, একটা বাক্য যখন সম্পূর্ণরূপে সমাপ্তি হয় তখন সেখানে দাড়ি বসে। আচ্ছা, এরপর 2 নম্বরে তোমরা খেয়াল করো, 2 নম্বর আছে কমা। কমা বাংলায় বেশিরভাগ জায়গায় কমার ব্যবহার হয়। কমাটা কোথায় বসে, এই কমাতে কতটুকু সময় থামতে হয় এই বিষয়টি খেয়াল করো। একটু বিরতি বোঝাতে কমা ব্যবহার করা হয়। আমি আরেকবার বলছি, একটু বিরতি বোঝাতে কমা ব্যবহার করা হয়। যেমন, আমার পছন্দের ফুল গোলাপ, বেলি, জুই আর হাসনেহেনা। এখানে একটু, আমি গোলাপ বলে একটু আমাকে বিশ্রাম নিতে হবে, গোলাপ, বেলি, জুই, অল্প বিরতি বোঝাতে। আচ্ছা, এছাড়াও তোমরা আরেকটা জিনিস খেয়াল রাখবে, কমা আরো মানে কমা কোথায় বসে এটা মনে রাখার জন্য, মানে দুইয়ের বেশি কোনো বস্তু থাকলে সেখানে তারপর কমা হয়, কিন্তু শেষ শব্দটার আগে কমা ব্যবহার করতে হয় না। যেমন, আমি যদি বলি আমার পছন্দের ফল আম, জাম, কাঁঠাল, কলা ও লিচু, ও লাস্টের শব্দটা আগে কিন্তু আমি ও ব্যবহার করেছি। এখানে দুইয়ের বেশি বস্তু বা পদার্থের পরও কমা ব্যবহৃত হয়।
আমরা যদি 3 নাম্বার বা জ্যোতি চিহ্নটা খেয়াল করি, সেমিকোলন। আচ্ছা, তোমার আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, কমার উপরে একটা ছোট বিন্দু দিয়ে, এটা হচ্ছে তোমার সেমিকোলন। এটা একটু মনে রাখতে হবে যে এটা কোন চিহ্ন, এটার নাম কি। এই সেমিকোলন বাংলা আসলে কোথায় বসে, এটার কাজ কি দেখো। ঘনিষ্ঠ সম্পর্ক আছে এমন দুটি বাক্যের মাঝখানে সেমিকোলন ব্যবহার করা হয়। ঘনিষ্ঠ সম্পর্ক, যেমন আমি নিচে উদাহরণটা যদি তোমাদেরকে ব্যাখ্যা করি, তিনি এলেন তবে বেশিক্ষণ বসলেন না। এই যে তিনি এলেন, এটা হচ্ছে প্রথম বাক্য। পরের বাক্য হলো তিনি বেশিক্ষণ বসলেন না, তবে বেশিক্ষণ বসলেন না। প্রথম বাক্যের সাথে শেষ বাক্যটা মিল আছে, একটা সম্পর্ক আছে। তোমরা এমন কোনো বাক্য ব্যবহার করবে না যেমন তিনি এলেন, হ্যাঁ, কিন্তু ভাত খাবেন না, এটার সাথে কোনো মিল হয় না, বাক্যটা মিল হয় না, সৌন্দর্য হয় না। যদি বলি তিনি এলেন তবে বেশিক্ষণ বসলেন না, তাহলে প্রথম বাক্যের সাথে পরের বাক্যে একটা মিল আছে। এই মিল বাক্যের মধ্যে সম্পর্ক, প্রথম বাক্যের সাথে পরের বাক্যে যে সম্পর্ক তৈরি করছে সেটা হচ্ছে সেমিকোলনের মাধ্যমে। আমি কি বুঝতে পারছি তোমাদের সবাইকে? তোমরা একটু ভালোভাবে খেয়াল করো। আচ্ছা, এরপর দেখো, আমরা যদি 4 নাম্বার জ্যোতি চিহ্নটা খেয়াল করি, এটা হচ্ছে প্রশ্ন চিহ্ন। এটা আমরা সবাই জানি, সাধারণত কোনো কিছু জিজ্ঞাসা করার ক্ষেত্রে প্রশ্ন চিহ্ন বসে। যে কোনো কিছু জানতে চাওয়া হলে, প্রশ্ন করলে এই প্রশ্ন চিহ্ন বসে। যেমন, সে কখন এসেছে, তোমার কি নাম, তুমি কোথায় থাকো, এই ধরনের হাজারো বাক্যে যখন কিছু জানতে চাওয়া হয় তখনই প্রশ্ন চিহ্ন বসে। এটা খুবই মনে রাখা সহজ একটা বিষয়। আমরা যদি 5 নম্বরে জ্যোতি চিহ্নটা খেয়াল করি, বিস্ময় চিহ্নটা আসলে কোথায় বসে, এটা আকৃতি কি এরকম দেখো। বিভিন্ন আবেগ বোঝাতে বিস্ময় চিহ্ন বসে। বিভিন্ন আবেগ বোঝাতে, মনের যে আবেগ, বিষাদ, এগুলো বোঝাতে বিস্ময় চিহ্ন বসে। যেমন, বাহ বাহ, তুমি তো চমৎকার ছবি আঁকো, বাহ, তোমার শার্টটা তো খুবই সুন্দর। এই ধরনের আবেগ বোঝাতে, মানে অবাক হওয়ার মতো কোনো ঘটনা যদি তুমি প্রকাশ করো, তখন তোমাকে এই বিস্ময় চিহ্ন ব্যবহার করতে হবে। আর এটা কোথায় বসবে, যেমন বাহ, আহ, আমার সব শেষ, আহ, আমার সব শেষে পরে বিস্ময় চিহ্নটা বসবে। বাহ, তোমার শার্টটা তো খুব সুন্দর। এই ধরনের আবেগবাচক কোনো যখন বাক্য প্রকাশ করবে, তখন তোমাদেরকে অবশ্যই বিস্ময় চিহ্ন ব্যবহার করতে হবে। আচ্ছা, আমরা যদি 6 নাম্বার জ্যোতি চিহ্নটা খেয়াল করি, হাইফেন। 6 নাম্বার যে জ্যোতি চিহ্নটা আছে, এখানে জ্যোতি চিহ্ন বলতে পারো বা বিরাম চিহ্ন বলতে পারো, এটা হচ্ছে হাইফেন। দুটি শব্দকে এক করতে অনেক সময় হাইফেন ব্যবহার করা হয়। দুটি শব্দকে, সংজ্ঞাটা খেয়াল রাখতে হবে তোমাদেরকে, দুটি শব্দকে এক করতে অনেক সময় হাইফেন ব্যবহার করা হয়। যেমন, ভালো মন্দ, ভালোর সাথে মন্দ একটা সম্পর্ক আছে, একটা রিলেটেড। ভালোর সাথে মন্দ একটা সম্পর্ক, ভালো মন্দ নিয়ে আমাদের জীবন। মা বাবা আমাদের সাথে থাকেন। এই যে মা বাবা একটা সম্পর্ক, এই যে দুটি শব্দকে এক করে, ভালো মন্দ, হ্যাঁ, মা বাবা, ভাই বোন, এই যে মা বাবা, এই যে দুটি শব্দকে যখন এক করতে হয়, তখনই শব্দের মাঝে আমরা হাইফেন ব্যবহার করতে হয়, দুটি শব্দকে এক করতে। যেমন দা কুমড়া, ভালো মন্দ, হাট বাজার, এরকম যদি দুটো শব্দকে তোমরা এক করতে চাও, তখন তোমাকে অবশ্যই সেখানে হাইফেন ব্যবহার করতে হবে। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছো। আমরা যদি 7 নম্বর যুক্ত অন্যটা খেয়াল করি, 7 নম্বর জ্যোতি চিহ্নটা খেয়াল করি, এখানে আছে ড্যাশ, জ্যোতি চিহ্ন। দেখো, আরেকটা জিনিস খেয়াল রাখো, ড্যাশ আর হাইফেন, এই দুটা তুমি কিভাবে মনে রাখবে। দেখো, ড্যাশের যে চিহ্নটা, এটা একটু বড়, এবং হাইফেনের যে চিহ্নটা, এটা একটু ছোট। তোমার এভাবে মনে রাখতে হবে যে ড্যাশটা হবে একটু বড় এবং হাইফেনটা হবে একটু ছোট। আচ্ছা, তাহলে ড্যাশটা কখন বসে দেখো, এক বাক্যের ব্যাখ্যা পরের বাক্যে করা হলে দুই বাক্যের মাঝে ড্যাশ চিহ্ন বসে। আমি সংজ্ঞা আরেকবার বলছি, এক বাক্যের ব্যাখ্যা পরের বাক্যে করা হলে দুই বাক্যের মাঝে ড্যাশ চিহ্ন বসে। তাহলে কিভাবে, একটা উদাহরণ যদি আমি দেখাই তোমাদেরকে, তোমরা ভালো বুঝতে পারবে। যেমন, তিনি ভালো রাজা যিনি প্রজাদের কথা সবসময় ভাবেন। তোমরা একটা জিনিস খেয়াল করো, এই যে প্রথম বাক্যের যে অর্থটা, এটা কিন্তু পরের বাক্যে যে প্রকাশ পেয়েছে, মানে রূপ পেয়েছে, তিনি ভালো রাজা যিনি প্রজাদের কথা ভাবেন। তাহলে প্রথম যে বাক্যটা ছিল, এই বাক্যের সম্পূর্ণ অর্থটা, মানে ব্যাখ্যাটা পরের বাক্যে প্রকাশ পেয়েছে, তিনি ভালো রাজা যিনি প্রজাদের কথা ভাবেন।
তাহলে প্রথম বাক্যের যে অর্থটা এটা পরের বাক্যে সম্পূর্ণভাবে প্রকাশ পেয়েছে। এরকম যদি কোনো বাক্য থাকে তাহলে তোমাদেরকে এই প্রথম এক বাক্যের ব্যাখ্যা পরের বাক্যে থাকলে তোমাকে হাইফেন দিতে হবে। যেমন আমি যদি আরেকটা উদাহরণ এখানে যোগ করি, যদি আমি আরেকটা এখানে যোগ করি, যেমন আমি একটা বাক্য বললাম, লোকটি গরিব কিন্তু সৎ। আমি একটা বাক্য বললাম যে লোকটি গরিব কিন্তু সৎ। তাহলে লোকটি যে গরিব, এই লোকটার গুণগান এটা আমি পরের বাক্যে প্রকাশ করছি যে তিনি গরিব কিন্তু সৎ। তাহলে প্রথম বাক্যের ব্যাখ্যাটা পরের বাক্যে প্রকাশ পেয়েছে। এখানেই আমার ড্যাশ চিহ্ন ব্যবহার করতে হবে। আচ্ছা, এরপরে যদি আমরা 8 নাম্বার জ্যোতি চিহ্নটা খেয়াল করি, ক্লোন। ক্লোন বাংলায় বিরাম চিহ্ন একটা পরিচিত চিহ্ন। দেখো, উদাহরণ স্থাপনের সময় কোলন বসে। আমি আবার বলছি, উদাহরণ স্থাপনের সময় কোলন বসে। যেমন আমি এই যে উপরে যে উদাহরণগুলো দিয়েছি, যে যেমনের পরে কিন্তু কোলন আছে, প্রত্যেকটা উদাহরণের সাথে যেমনের পরে কোলন আছে। আমরা যদি নিচে খেয়াল করি যে এই যে যেমনের পরে কোলন চিহ্ন ব্যবহৃত হয়েছে, যোগাযোগের দুটি রূপ, এই যে কোলন চিহ্ন, ভাষিক রূপ ও অভাষিক রূপ, এই তখনই কোলন চিহ্ন বসতে হবে। সোজা কথা, উদাহরণ দেওয়ার জন্য তোমাকে কোলন চিহ্ন বসাতে হবে। যেমন উদাহরণ, দুটি রূপ, যথা 1 নাম্বার 2 নাম্বার দিয়ে যখন তোমরা লিখবে তখন তোমাকে এই কোলন চিহ্ন ব্যবহার করতে হবে। এরপর যদি আমি 9 নাম্বার জ্যোতি চিহ্নটা খেয়াল করি, উদ্ধার চিহ্ন। 9 নাম্বার যে জ্যোতি চিহ্নটা আছে এটা হচ্ছে উদ্ধার চিহ্ন। এটা হচ্ছে সিঙ্গেল উদ্ধার চিহ্ন, অনেক সময় ডাবল উদ্ধার চিহ্ন ব্যবহৃত হয়। কারো কথা সরাসরি দেখাতে উদ্ধার চিহ্ন বসে। মানে কারো কথা, তোমরা যদি অন্যের কোনো কথা যদি সরাসরি নিজে বলো তাহলে তোমাকে অবশ্যই উদ্ধার চিহ্ন ব্যবহার করতে হবে। যেমন এখানে একটা উদাহরণ আমি এখানে দেখাই যদি তোমাদেরকে, শিক্ষক বললেন, বললেনের পর একটা কমা, দেখো এরপর একটা উদ্ধার চিহ্ন আছে, শিক্ষক বললেন। তার মানে শিক্ষক যে কথাটা বলেছেন এই কথাটা কিন্তু শিক্ষকের না, এটা অন্য সম্পর্কে অন্য আরেকজনের কথাটা শিক্ষক সরাসরি এখানে বলতেছে। যেমন শিক্ষক বললেন, তোমরা বড় হয়ে সিরাজউদ্দৌলা সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। তাহলে অন্যের কথা মানে সিরাজউদ্দৌলা সম্পর্কে জানতে পারবে। তাহলে শিক্ষক যে কথাটা বলেছেন এটা কিন্তু শিক্ষকের নিজের কথা না। শিক্ষক বললেন তোমরা বড় হয়ে সিরাজউদ্দৌলা সম্পর্কে জানতে পারবে, মানে অন্যের কথাটা সরাসরি শিক্ষক বলেছেন, এজন্য এখানে উদ্ধার চিহ্ন দিতে হবে। আমি যদি এক কথা ছোট করে বলতে হয়, পরের কোনো কথা তুমি যদি বলো তাহলে সরাসরি তোমাকে উদ্ধার চিহ্ন ব্যবহার করতে হবে। যেমন আমরা অনেক সময় রচনার মধ্যে, তারপর ভাব সম্প্রসারণের মধ্যে যে চরণ বসাই বা উক্তি বসাই, হ্যাঁ, তো এই উক্তির সরাসরি পরের কোনো কথা যদি কবিতার ছন্দ বসাই, এই কবিতার ছন্দগুলো বসানোর জন্য আমাকে উদ্ধার চিহ্ন দিতে হবে, কারণ ওই কবিতার ছন্দগুলো কিন্তু আমি লিখিনি, এটা অন্য কারো কবির, অন্য কোনো সাহিত্যিক, অন্য কোনো লেখকের। এই জন্য পরের কোনো লেখা যদি তোমাকে সরাসরি তুমি ব্যবহার করো তাহলে সেখানে অবশ্যই তোমাকে উদ্ধার চিহ্ন ব্যবহার করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি এখানে যে উদ্ধার চিহ্ন পর্যন্ত আজকে এখানে আলোচনা করলাম। এরপরের পার্টে তোমরা অবশ্যই জ্যোতি চিহ্নের বাকি আরো কিছু জ্যোতি চিহ্ন আছে, যেমন বর্জন চিহ্ন, ইলেক চিহ্ন, তারপর হচ্ছে বন্ধনী চিহ্ন, এখানে 2-3টা আমি আলোচনা করিনি। আর তোমরা আমার পরের পার্টে সেই বিষয়টা পাবে আর কি। আশা করি তোমাদেরকে পরের পার্টে আমি তোমাকে আর বিস্তারিত দেখাতে পারবো। তো ধন্যবাদ শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্ত আমি শেষ করলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো বাংলা সাহিত্যে বাংলা লেখার জন্য আমরা বাঙালি, আমাদের ভাষা বাংলা, আমাদের এই বিরাম চিহ্নগুলা বা জ্যোতি চিহ্ন বা ছেদ চিহ্ন যেটাই বলো, এটা 3টা নাম খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই বিষয়গুলা এই বিষয়ের কারণে আমরা পরীক্ষার সময় অনেক কম মার্ক পাই, অনেক সময় ভুল করে, স্যারেরা দাড়ি ধরে, কমা ধরে, মাত্রার ব্যবহার ধরে, এগুলো আমরা কিন্তু এড়িয়ে যাই, কিন্তু সেটা এক ধরনের মারাত্মক ভুল। এই ভুলগুলো আমাদের সংশোধন করলে তোমরা অবশ্যই পরীক্ষা আরো ভালো ফলাফল করতে পারবে। ধন্যবাদ সবাইকে। সবার যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আশা করি সবার কাছে ভালো লাগে। ধন্যবাদ সবাইকে।